বন্ধুরা, আজকের ভিডিওতে মানুষের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কিভাবে কাজ করে সেই বিষয়ে জানব। অর্থাৎ এই ভিডিওতে জানব যে আমাদের পরিবেশে চারপাশে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমাদের যে শরীরে রোগ প্রতিরোধী ক্ষমতা আছে তা কিভাবে আমাদেরকে রক্ষা করে। অর্থাৎ আমরা যখন কোনো রোগ আক্রান্ত হই কিংবা আমরা যখন কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হই তখন কিভাবে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কাজ করে, অর্থাৎ কিভাবে আমরা সেরে উঠি সেই বিষয়টি এখানে আলোচনা করব। আর ইমিউনিটি সিস্টেম আপনার দুর্বল হয়ে গেছে কিনা তা কিভাবে বুঝবেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জিওগ্রাফিক্যাল পলিটিক্স ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি চ্যানেলে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করুন। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আমি রাজন। তো এখন মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, একটি বিল্ডিং যেমন অনেকগুলো ইট দ্বারা তৈরি হয়, তদ্রূপ আমাদের শরীরও অনেকগুলো কোষ দ্বারা তৈরি হয়। আমাদের শরীরে রয়েছে হাজার হাজার কোটি কোটি কোষ। আপনারা স্ক্রিনে চিত্রে দেখতে পাচ্ছেন একটি স্কিনের ছবি, অর্থাৎ একটি টিস্যুর ছবি যা অনেকগুলো কোষ দ্বারা তৈরি। তো আমাদের শরীরের এই কোষের ভেতরেই যখন ব্যাকটেরিয়া কিংবা কোনো ভাইরাস আক্রমণ করে তখন আমাদের শরীরে এমন কিছু কোষ রয়েছে যারা ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে প্রতিহত করার জন্য কাজে লেগে যায়। এই কোষগুলোকেই ইমিউন সেল বলা হয় বা প্রতিরোধী কোষ বলা হয়। তো আমাদের শরীরে রক্তের প্রধান দুটি ভাগ রয়েছে। তো এই প্রধান ভাগের ভেতরে একটি হলো ব্লাড কর্পাসেল, মানে হলো রক্তকণিকা। অপরটি হলো ব্লাড প্লাজমা, অর্থ হলো রক্তরস বা বলা যেতে পারে রক্তের তরল অংশ। তো এই রক্তকণিকা আবার তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো হোয়াইট ব্লাড কর্পাসেল, মানে হলো শ্বেত রক্তকণিকা, একে সংক্ষেপে ডাব্লিউবিসিও বলা হয়। দ্বিতীয়টি হলো রেড ব্লাড কর্পাসেল, এর অর্থ হলো লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, একে সংক্ষেপে আরবিসি বলা হয়। আর তৃতীয়টি হলো ব্লাড প্লেটলেস, অর্থাৎ হলো রক্তের অণুচক্রিকা। তো রক্তের এই ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকায় এই ইমিউন সেলগুলো অবস্থান করে। আর এই ইমিউন সেলগুলোই আমাদেরকে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে এবং কোনো রোগ হতে সেরে উঠতে সহযোগিতা করে। তো বন্ধুরা, আমাদের ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে তা বোঝার জন্য স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনে আমি একটি ছক তৈরি করেছি, এই যে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরে লেখা আছে ইমিউনিটি সিস্টেম। আর ইমিউনিটি সিস্টেমের মধ্যে যেহেতু কিছু ইমিউন সেল থাকে, তো আমি এখানে নিচে লিখে দিয়েছি ইমিউন সেল প্লাস কিছু প্রোটিন আছে যেগুলো আমাদের ইমিউনিটিতে কাজ করে। প্রোটিন কার্যক্রম অনুসারে ইমিউনিটি সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো ইনিট ইমিউনিটি সিস্টেম, দ্বিতীয়টি হলো অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম। তো আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুঝতে হলে ইনিট ইমিউনিটি সিস্টেম ও অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমকে বুঝতে হবে। প্রথমে ইনিট ইমিউনিটি সিস্টেম সম্পর্কে জানা যাক যে ইনিট ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে। মূলত ইনিট ইমিউনিটি সিস্টেম থেকেই অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হয়। তো ইনিট ইমিউনিটি সিস্টেম থেকে কিভাবে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হয় তা বর্ণনা করছি। প্রথমে জানি যে ইনিট ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে। বন্ধুরা, ইনিট ইমিউনিটি সিস্টেম এমন একটি সিস্টেম যা আমাদের শরীরে অন টাইম সর্বসময় কার্যরত, এবং ইনিট ইমিউনিটি সিস্টেমই সর্বসময় আমাদের দেহে কোথায় কোনো প্যাথোজেন অর্থাৎ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্রবেশ করেছে কিনা তা খুঁজে চলেছে এবং তাদেরকে হত্যা করে চলেছে।
ইনিট ইমিউনিটি সিস্টেম যখন ব্যর্থ হয়ে যায় তখন ইনিট ইমিউনিটি সিস্টেম অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমকে চালু করে বা বলা যায় যে অ্যালার্ট করে দেয়। তো ইনিট ইমিউনিটি সিস্টেমের ভিতরেও কিছু ইমিউন সেল রয়েছে। এগুলো হলো ন্যাচারাল কিলার সেল, সংক্ষেপে এনকে সেল। এরপরে রয়েছে নিউট্রোফিলস, মাইক্রোফেজ, একে সংক্ষেপে এমপি সেলও বলা হয়, এবং রয়েছে ডেনড্রাইটিক সেল। এছাড়াও ইনিট ইমিউনিটি সিস্টেমের মধ্যে রয়েছে ইনিট লিম্ফয়েড সেল, মাস্ট সেল, ইউসিনোফিলস, বাসোফিলস। এই এক একটি সেলের এক এক রকম কাজ। তবে ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল এবং মাইক্রোফেজ, এই তিনটি সেলের কাজ সম্পর্কে বুঝলেই আপনারা অন্যগুলো সম্পর্কেও বুঝতে পারবেন। কিংবা এখানে আমি কিছু আপনাদের সাইট দেখাচ্ছি, এখানে গিয়ে আপনারা ন্যাচারাল কিলার সেল, মাইক্রোফেজ, নিউট্রোফিলস, ডেনড্রাইটিক সেল, ইনিট লিম্ফয়েড সেল, মাস্ট সেলস, ইউসিনোফিলস, বাসোফিলস সম্পর্কেও জেনে নিতে পারেন। তবে যারা বায়োলজির ছাত্র তারা তো আমার কথাগুলো বুঝতেই পারছেন। ইনিট ইমিউনিটি সিস্টেমে ন্যাচারাল কিলার সেলের কাজ হচ্ছে সবসময় হত্যা করে চলা। এটি একটি মারাত্মক সেল আমাদের শরীরের জন্য, কারণ এটি আমাদের যথেষ্ট উপকারী একটি সেল। ন্যাচারাল কিলার সেল আমাদের জন্য এই কারণেই উপকারী, এটা সবসময় ব্যাকটেরিয়া ভাইরাসকে খুঁজে, এর কাজই হচ্ছে হত্যা করা। এটা সম্পূর্ণ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে খেয়ে ফেলে এবং হত্যা করে ফেলে। এবং নিউট্রোফিলসও এই ন্যাচারাল কিলার সেলের মতোই হত্যাকারী একটি কোষ বা সেল, এবং এর কাজও হত্যা করে চলা ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে। কিন্তু মাইক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল, এই দুটি কোষের কাজ একটু ভিন্ন। এরা হত্যা করে এবং মৃত যে ক্যান্সার কোষ আছে বা শরীরে কোনো ক্যান্সার কোষ রয়েছে কিংবা ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জাতীয় প্যাথোজেনকে এরা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে বা ভক্ষণ করে ফেলে। কিন্তু খেয়ে ফেলার পর সম্পূর্ণভাবে সেই প্যাথোজেন কিংবা ব্যাকটেরিয়া, ভাইরাসকে একবার গলিয়ে ফেলে বলা যায়, এবং এর শরীরের বিভিন্ন পার্টকে একবার বিশ্লেষণ করে এই প্যাথোজেন অর্থাৎ ব্যাকটেরিয়া কিংবা এই ভাইরাসের কোনো একটি মৌলিক প্রোটিনকে তাদের একটি অংশে প্রকাশ করতে থাকে এই ডেনড্রাইটিক সেল এবং মাইক্রোফেজ। তো এদের এই পদ্ধতিকে ফ্যাগোসাইটোসিস বলে। এই মাইক্রোফেজ কিভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কাজ করে সেটা একটু আপনাদের কাছে বর্ণনা করছি। তো বন্ধুরা, এই চিত্রটির দিকে দেখুন। এখানে একটি মাইক্রোফেজ কিভাবে একটি প্যাথোজেনকে ভক্ষণ করছে বা খেয়ে ফেলছে তা চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এটার দিকে একটু আপনারা লক্ষ্য করুন। এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে একটি প্যাথোজেনকে, অর্থাৎ এই দিকে লক্ষ্য করুন, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে একটি প্যাথোজেনকে প্রথমে চারদিক দিকে ঘিরে ফেলছে, অর্থাৎ একে ভক্ষণ করছে। একটি ফাগোসোম গঠিত হয় এটি খাওয়ার পর। এই বি চিহ্নের দিকে লক্ষ্য করুন। এখানে ফ্যাগোসোমের সাথে লাইসোসোমের সংমিশ্রণে একটি ফাগোলিসোসোম তৈরি করে রোগ জীবাণুর এনজাইম ভেঙে ফেলছে। এবং সি, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট মেটাল মানে বর্জ্য পদার্থ, অর্থাৎ এর কোনো একটি প্রোটিন বা মৌলিক অংশ এখানে সংগৃহীত করে প্রদর্শন করছে। আর এখানে এই সংখ্যাগুলোকে দেখুন। 1 হচ্ছে প্যাথোজেন, এটা হচ্ছে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস। তারপরে 2 হচ্ছে ফাগোসোম, এই যেখানে ফাগোসোম তৈরি হচ্ছে। 3 হচ্ছে লাইসোসোম, আর 4 হচ্ছে ওয়েস্ট মেটাল, এর বর্জ্য উপাদান, অর্থাৎ এই ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা কোনো প্যাথোজেনকে ভেঙে ফেলার পর এর মৌলিক কোন উপাদান। 5 হচ্ছে, অর্থাৎ 5, এখানে 5 হচ্ছে সাইটোপ্লাজম, আর 6 হচ্ছে সেল মেমব্রেন, একে বাংলায় কোষ ঝিল্লিও বলা হয়। যারা বায়োলজির ছাত্র তারা এগুলো বুঝতে পারবে। তবে আমি যদি কখনো এই কোষ নিয়ে ভিডিও তৈরি করি তাহলে
ফ্যাগোসোম, লাইসোসোম, এই কোষের ঝিল্লি, প্লাজমা, এগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। তো কিভাবে একটি ভক্ষক সেল অর্থাৎ একটি মাইক্রোফেজ একটি প্যাথোজেন অর্থাৎ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে খেয়ে ফেলে এর কোনো মৌলিক অংশকে প্রদর্শন করে আর কেন করে তা এখন বর্ণনা করব। তো বন্ধুরা, এই মাইক্রোফেজ যখন কোনো প্যাথোজেন অর্থাৎ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে, রোগ সৃষ্টিকারী ভাইরাসকে খেয়ে ফেলে, তো কেন এর প্রোটিনটা এই স্পাইকে প্রদর্শন করে তা একটু বর্ণনা করে নিই। অর্থাৎ ব্যাকটেরিয়া কোনো ভাইরাস বা কোনো সংক্রামক রোগ যখন আমাদের শরীরে প্রবেশ করে, সে ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিজে থেকে অসংখ্য ব্যাকটেরিয়া এবং ভাইরাস সৃষ্টি করতে থাকে। অর্থাৎ এরা মানুষের শরীরের কোনো কোষে প্রবেশ করে এবং সেই কোষের ডিএনএ আরএনএকে নষ্ট করে তাদের বংশবৃদ্ধি করতে থাকে এবং প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করতে থাকে, যার কারণে আমরা রোগ আক্রান্ত হয়ে পড়ি। তো মাইক্রোফেজের কাজ হচ্ছে এই সমস্ত ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে ভক্ষণ করে নষ্ট করে ফেলা এবং এদের যে কোনো একটি মৌলিক অংশকে প্রদর্শন করা। শুধু এরা মৌলিক অংশকে প্রদর্শনই করে না, সাইটোকাইন নামে এক জাতীয় কেমিক্যাল নিঃসরণ করে। এবং কেন করে? এই সাইটোকাইনকে ইন্টারলিঙ্কিং কেমিক্যালও বলা হয়, অর্থাৎ মার্কিং করার জন্য কিংবা চিহ্নিত করার জন্য একে ইন্টারলিঙ্কিং কেমিক্যালও বলা হয়। কারণ সম্পর্ক করার কেমিক্যাল, অর্থাৎ একটি কোষ আরেকটি কোষের সাথে সম্পর্ক করার জন্য কিংবা কথাবার্তা আলোচনা করার জন্য এই ইন্টারলিঙ্কিং কেমিক্যাল ব্যবহার করে। কোষ তো আর কথা বলতে পারে না, তো এরা এই কেমিক্যাল নিঃসরণের মাধ্যমে অন্য কোষকে জাগ্রত করে। তো এই যখন সাইটোকাইনস নামক অর্থাৎ ইন্টারলিঙ্কিং কেমিক্যাল নিঃসরণ করতে থাকে, তো অন্যান্য ইমিউন সেলগুলো তখন ওই জায়গায় যায়, অর্থাৎ তারা বুঝতে পারে যে এখানে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস ধরা পড়েছে, তো এখান থেকে মানুষের বডিকে রক্ষা করতে হবে, এই রোগ জীবাণুকে ধ্বংস করতে হবে। কিংবা যখন দেখা যায় কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে এই ইনিট ইমিউনিটি সিস্টেমের সেলগুলো অর্থাৎ কোষগুলো ধ্বংস করতে পারে না, মানুষ রোগ আক্রান্ত হতেই থাকে, তখন মাইক্রোফেজ এমন কিছু সাইটোকাইন অর্থাৎ ইন্টারলিঙ্কিং কেমিক্যাল নিঃসরণ করে, একে ইন্টারলিঙ্কিং কেমিক্যাল 12 কিংবা 23 অর্থাৎ ইন্টারলিঙ্কিং কেমিক্যাল 12 কিংবা 23 নিঃসরণ করে শরীরে টি সেলকে জাগ্রত করার জন্য। তো এই শুরু হলো অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমে যাওয়া। যখন ইনিট ইমিউনিটি সিস্টেম মানুষের ব্যাকটেরিয়া ভাইরাসকে হত্যা করে শেষ করতে পারলো না, রোগকে ধ্বংস করতে পারলো না, রোগ জীবাণুকে, তো সেই সময় সেই টি সেলকে অ্যালার্ট করে দেয়। তো এই অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমের ভিতর কি আছে এই ছকে একটু দেখেন, এখানে আছে টি সেল, বি সেল, এবং এই টি সেলেরই অনেকগুলো ভেরিয়েন্ট হয়। অর্থাৎ এই টি সেলেরই টি মেমোরি সেল হয়, টি কিলার সেল হয়, টি টক্সি সেল যাকে বলা হয় কিলার সেল, হত্যাকারী সেল, এবং বি সেল হচ্ছে বি সেল থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। এবং এই যখন অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হয়ে যায়, তখন যে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে ধ্বংস হতেই হবে। অর্থাৎ মানুষের শরীরে এই অ্যান্টিবডির যে প্রোটিনটা, এখানে প্রোটিনের ছবি দেখতে পাচ্ছেন, এর বহু রকম ভেরিয়েন্ট হয়। এর ভিতরে এমন ক্ষমতা রয়েছে এটা যে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে ধ্বংস করতে পারে। কিন্তু ইনিট ইমিউনিটি সিস্টেম থেকে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হতে একটু সময় লেগে যায়। অর্থাৎ যখন এই মাইক্রোফেজ কিংবা ডেনড্রাইটিক সেল এই সাইটোকাইন্সগুলো নিঃসরণ করতে থাকে এবং ইন্টারলিঙ্কিং কেমিক্যাল 23 মতো কেমিক্যালগুলো নিঃসরণ করে, তখন T0 সেল এখানে দেখতে পাচ্ছেন, এটার নাম দেওয়া হয়েছে T0 সেল। একে আপনারা এখানে দেখুন, এটার নাম হলো TCRO বলা হয়। তো এই T0 সেলকে অ্যালার্ট করে দেয়। তো T0 সেল ইন্টারলিঙ্কিং 12 ও 23 পাওয়ার পরে টি হেল্পার সেল 1 তৈরি করে। তো টি হেল্পার সেল 1 এখানে ইন্টারলিঙ্কিং কেমিক্যাল 2 নিঃসরণের মাধ্যমে একটি টি সেলকে ন্যাচারাল কিলার টি সেল কিংবা একে টি টক্সি সেলও বলতে পারেন, ন্যাচারাল কিলার টি সেলে রূপান্তর করে। এখানে উইকিপিডিয়াতে দেখুন, একে ন্যাচারাল কিলার টি সেল বলা হয়েছে এখানে। তো আমি এখানে ন্যাচারাল কিলার টি সেল এখানে উল্লেখ করে দিয়েছি।
তো ন্যাচারাল কিলার টি সেল তৈরি করে। তো এই ন্যাচারাল কিলার টি সেল একটি মারাত্মক এবং ভয়ঙ্কর টি সেল, কারণ এটি আমাদের শরীরের কোষকেও মেরে ফেলে। অর্থাৎ আমাদের শরীরের যদি কোনো কোষের ভিতরে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা প্যাথোজেন পালিয়ে থাকে কিংবা কোষকে রোগাক্রান্ত করে রাখে, তো এই ন্যাচারাল কিলার টি সেল আমাদের শরীরের ওই কোষটিকেও ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদেরকে সুস্থ করার জন্য এই কাজটি করে। এটা কিন্তু আমাদের জন্য উপকারী, যদিও আমাদের শরীরের কোষকে হত্যা করছে এখানে। এবং টি হেল্পার সেল 1, এটা ইন্টারলিঙ্কিং 10 নিঃসরণের মাধ্যমে আরেকটি টি সেলকে টি হেল্পার 2 এ রূপান্তরিত করে। এখন টি হেল্পার 2 সেল ইন্টারলিঙ্কিং 4 নামে যে সাইটোকাইন রস বের করে বা কেমিক্যাল বের করে, এর মাধ্যমে একটি বি সেলকে অ্যালার্ট করে দেওয়া হয় এবং বি সেলটি নিজে থেকেই অ্যান্টিবডিতে পরিণত হয়। অর্থাৎ বি সেলটি পুরোপুরি প্লাজমায় পরিণত হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। অর্থাৎ আরেকটি বিষয় বলে নেই, যখন মাইক্রোফেজ সাইটোকাইন নিঃসরণ করছে, যেমন ইন্টারলিঙ্কিং 12 কিংবা 23, তখন T0 সেল এই ইন্টারলিঙ্কিং 12 বা 23 পাওয়ার পরে T0 সেল এক রকমের রস বা কেমিক্যাল নির্গমন করে। এটি হচ্ছে ইন্টারফেরন গামা, একে বলা হয় ইন্টারফেরন গামা। অর্থাৎ T0 সেল যখন ইন্টারফেরন গামা নিঃসরণ করছে, তখন মাইক্রোফেজ বা ডেনড্রাইটিক সেলেরা বুঝতে পারবে যে টি সেলের কাছে বার্তা পৌঁছে গেছে। তো এখানেও তদ্রূপ এরকম একটি ঘটনা ঘটছে। এখানে ছবির ভিতরে দেখতে পাচ্ছেন যে টি হেল্পার সেলটি বি সেলটিকে, যেটি হচ্ছে টি হেল্পার সেল, এটি হচ্ছে বি সেল, যখন বি সেলটাকে অ্যালার্ট করছে ওই ইন্টারলিঙ্কিং 4 এর মাধ্যমে, বা 4 এখানে 5 বা 3 লেখা আছে, তো 4 এর মাধ্যমে, তো উপর দিয়ে একটা অন্য আরেকটি এই বি সেল অন্য আরেকটি রস নির্গমন করছে, এর নাম হচ্ছে ইন্টারফেরন গামা। অর্থাৎ বি সেলটি বুঝাতে চাইছে যে আমার কাছে বার্তা পৌঁছে গেছে। এখন এই বি সেলটি ওই যে প্রোটিনটা শো করছিল মাইক্রোফাস, সেই প্রোটিনটিকে অনুসরণ করে এক রকমের প্লাজমা বা অ্যান্টিবডি তৈরি করবে, যার মাধ্যমে এই ইকে হত্যা করেই ছাড়বে, প্যাথোজেনকে বা ব্যাকটেরিয়াকে হত্যা করেই ছাড়বে। আর যখন এই অ্যান্টিবডি উৎপন্ন হয়ে যাবে, তখন আপনার একজন রোগী সুস্থ হবেই। তো বন্ধুরা, যাদের শরীরে হার্ড ইমিউনিটি সিস্টেম রয়েছে, মানে শক্ত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, তাদের এই টি সেল খুব সহজেই জাগ্রত হয়ে যায়। তাদের শরীরে এই হোয়াইট সেল, অর্থাৎ রক্তে যে WBC অর্থাৎ শ্বেত রক্তকণিকার মাত্রায় অনেক পরিমাণে মাইক্রোফেজ টি সেল সজাগ থাকে, যার কারণে শরীরে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্রবেশ করলেও সাথে সাথে এগুলো সজাগ হয়ে যায় এবং তারা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াতে সহজে কাবু হয়ে যায় না। তবে এই T0 সেল থেকে টি হেল্পার 1 সেলে যখন পরিণত হয়, এই টি হেল্পার সেল 1 সরাসরি এই ন্যাচারাল কিলার সেল বা টি হেল্পার সেল 1 সরাসরি ইন্টারলিঙ্কিং 4 কেমিক্যাল নিঃসরণের মাধ্যমে সরাসরি টি সেল 2 তৈরি করতে পারে, কিংবা বলতে পারেন যে T0 সেল সরাসরি টি হেল্পার 1 না তৈরি করে সরাসরি ইন্টারলিঙ্কিং 4 নিঃসরণের মাধ্যমে টি হেল্পার সেল 2 তৈরি করে এবং টি হেল্পার 2 থেকে ইন্টারলিঙ্কিং 5 এই ধরনের কেমিক্যাল নিঃসরণের মাধ্যমে ইউসিনোফিল নামে আরেকটি প্লাজমা কোষ বা আরেকটি এই ইমিউন সেল তৈরি করে, অন্য আরেকটি সেলকে ইমিউন সেলে রূপান্তর করে ফেলে। এই ইউসিনোফিল আমাদের শরীরে বড় বড় প্যাথোজেন, যেমন ওয়ার্ম, অর্থাৎ বড় বড় ধরনের যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস যারা আকার আকৃতিতে একটু বড় হয়, অর্থাৎ যেগুলোকে মাইক্রোফেজ সহজে নির্মূল করতে পারে না, এই ইউসিনোফিল সেই সমস্ত প্যাথোজেনকে টুকরো টুকরো করে ফেলে। এটি একটি মারাত্মক একটি কোষ ইউসিনোফিল। এছাড়াও এই টি সেলের ভিতরে একটি কোষ রয়েছে, সেটাকে বলা হয় মেমোরি সেল। অর্থাৎ যখন কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস মানুষের শরীরে আক্রমণ করলো এবং টি সেল তাকে এরকম একটি পদ্ধতিতে প্রতিরোধ করলো, এর পরবর্তী সময়ে ওই ভাইরাস যখন পুনরায় আবার মানুষের শরীরে আক্রমণ করে, তখন পূর্ব থেকেই এমন কিছু সেল রয়েছে যার ভিতরে ওই ভাইরাসকে ধ্বংস করার যে প্রোটিন
অথবা কি সিস্টেমে অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ দীর্ঘ পর্যায়ে না গিয়ে খুব সহজেই পুনরায় সেই ধরনের প্রোটিন উৎপন্ন করতে পারে কিংবা অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে, যার কারণে ওই ভাইরাসটি সহজেই নির্মূল হয়ে যায়। অর্থাৎ প্রথমবার একটি রোগে একটি মানুষকে যতটা কাবু করে, এই কারণে দ্বিতীয়বার ওই রোগটি বা ওই ভাইরাসটি ততটা কাবু করতে পারে না। কিন্তু যদি প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কোনো কারণে মানুষের শরীরের এই ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়, তো মানুষ তো একটু কাবু হয়ে যাবেই। যেমন একটি উদাহরণ দিই আপনাদের কাছে, যদি কারো কখনো চিকেন পক্স হয়, প্রথমবার চিকেন পক্স হওয়ার পরে জীবনে অনেকেরই আর চিকেন পক্স হয় না, কারণ আমাদের ইমিউনিটি সিস্টেম ওই চিকেন পক্সকে হত্যা করার যে অ্যান্টিবডি, তা কোনো অ্যান্টিবডি তৈরি করা হয়েছিল যে প্রথমবার, অর্থাৎ প্রথমবার যে অ্যান্টিবডি তৈরি করা ছিল সেই অ্যান্টিবডি কোনো একটি মেমোরি সেল, টি সেল মেমোরি সেলে রেখে দেয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইকিপিডিয়া আছে টি মেমোরি সেল, আপনারা টি মেমোরি সেল সম্পর্কে পড়ে নিতে পারবেন। তো এটা পড়লে অনেক বিস্তারিত জানতে পারবেন, তাও আমি বলছি এখানে টি মেমোরি সেল আগে থেকে কিভাবে ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্যাথোজেনকে নির্মূল করেছিল, সেই অ্যান্টিবডিটা খুব সহজেই দ্বিতীয়বার তৈরি করতে থাকে, যার জন্য সে কোনো সময়ই নেয় না। এই বি সেলের ভিতরে মেমোরি সেল রয়েছে যে কিভাবে কি কোন ধরনের প্লাজমায় সেই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে হত্যা করেছিল বা ধ্বংস করেছিল, সেই মেমোরিটা বা স্মৃতিটা থেকে যায়, জন্য এই জাতীয় সেলকে মেমোরি সেল বলা হয়। অর্থাৎ জীবনে আপনি যদি প্রথমবার কোনো ভাইরাসে রোগ আক্রান্ত হয়, আপনার ইমিউনিটি তাকে প্রতিরোধ করার যে অ্যান্টিবডি আছে তা তৈরি একটি মেমোরি রেখে দেয় বা একটি স্মৃতি রেখে দেয়। অর্থাৎ দ্বিতীয়বার যখন ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরে আক্রমণ করবে, তা প্রথমেই সে ওই ধরনের অ্যান্টিবডি তৈরি করতে থাকবে এবং সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে নির্মূল করবে। তো এই পদ্ধতি বা এই ইমিউনিটি পদ্ধতি ছাড়া একটি মানুষ সহজেই কোনো রোগ থেকে মুক্তি পাবে না। অর্থাৎ এই ইমিউনিটি আমাদের রোগ প্রতিরোধের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং আমরা যখন কোনো রোগ আক্রান্ত হয়ে পড়ি তা থেকে সুস্থতার জন্য আমাদের এই ইমিউনিটি সিস্টেম প্রয়োজন। যদি ইমিউনিটি সিস্টেম না থাকে তাহলে আমরা কোনো রোগ থেকেই সরাসরি মুক্তি পাবো না। তবে এখানে বলা যেতে পারে, যদি আমাদের শরীরের এই ইমিউনিটি সিস্টেমই আমাদেরকে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থেকে সহজেই ভাবে মুক্তি দিতে পারে, তবে কেন আমরা ঔষধ ব্যবহার করি? অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্রবেশ করে, তো আমাদের ইনিট ইমিউনিটি সিস্টেম তার সাথে লেগে যায় সে ব্যাকটেরিয়া ভাইরাসকে করার জন্য, কাবু করার জন্য। কিন্তু ইনিট ইমিউনিটি সিস্টেম থেকে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হতে একটু সময় লেগে যায়। অর্থাৎ যে প্রসেসটা হতে একটু সময় লেগে যায়, কিন্তু কোনো কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এমন পর্যায়ে পৌঁছে যায়, প্যাথোজেন এমন পর্যায়ে তাদের বংশবিস্তার করে ফেলে, যার জন্য মানুষ খুব কাবু হয়ে পড়ে। তো আর দুর্বল হয়ে পড়ার দরুন অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম চালু হতে আরও একটু দেরি লেগে যায়। তো এতে রোগীর মৃত্যু হতে পারে। এই জন্য ঔষধ ব্যবহার করা হয়। ঔষধও মূলত ওই জাতীয় ব্যাকটেরিয়া ভাইরাসকে কাবু করার জন্য কাজ করতে থাকে। তো ঔষধ ব্যবহার করার এক পর্যায়ে যখন ওই ব্যাকটেরিয়া ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে এসে যায় এবং টি সেলও যখন এইভাবে অ্যান্টিবডি তৈরি করতে থাকে, তখন মানুষ সুস্থ হয়ে ওঠে। তো আশা করি ইনিট ইমিউনিটি সিস্টেম এবং অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরের সম্পূর্ণ ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে তা হয়তো বুঝাতে পেরেছি। এখন যে চিত্রে এখানে দেখতে পাচ্ছেন, আমি বলেছি যে ইমিউনিটি সিস্টেমে কিছু ইমিউন সেল প্লাস কিছু প্রোটিন রয়েছে। তো প্রোটিনের কাজ কি? অর্থাৎ প্রোটিন আমাদের ইমিউনিটি সিস্টেমে কি কাজ করে? আমাদের শরীরে কিছু প্রোটিন রয়েছে, তাদেরকে আমরা কমপ্লিমেন্ট প্রোটিন বলি। আমরা এগুলোকে C1, C2, C4, CD5, C6 এইভাবে বলে থাকি। এখানে আমি একটি চিত্র দেখাচ্ছি। এই প্রোটিনগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে। তা হচ্ছে আমাদের শরীরে যখন কোনো প্যাথোজেন প্রবেশ করে, তো এই প্রোটিনগুলো বুঝতে পারে যে এটি আমাদের শরীরের কোনো প্রোটিন বা কোনো অংশ নয়, এগুলো কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস। তো এই প্রোটিনগুলো কি করে, সেই সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের শরীরের উপর বসে ক্ষত সৃষ্টি করে এবং ওই ব্যাকটেরিয়া ভাইরাসের শরীরে ছিদ্র করে ফেলে, যার কারণে ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসটি মারা যায়, খুব সহজেই মারা যায়। তো এই প্রোটিনও আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তো যখন আর এই প্রোটিনের কাজগুলো, কমপ্লিমেন্ট প্রোটিনের কাজগুলো ইনিট ইমিউনিটি সিস্টেমের আওতাভুক্ত, কারণ এই প্রোটিনও সব সময়
এই ইনিট ইমিউনিটি সিস্টেমের সাথে মিলে কাজ করে চলছে আমাদের দেহকে সুস্থ রাখার জন্য। তো আমি আশা করি আমাদের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা কিভাবে কাজ করে তা সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ইমিউনিটি সিস্টেম সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান, তবে এখানে আমি আপনাদের কিছু উইকিপিডিয়ায় দেখাচ্ছি যে ইমিউনিটি সিস্টেম, তারপরে যে ইনিট ইমিউনিটি সিস্টেম, অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম, মাইক্রোফাজ, ন্যাচারাল কিলার সেল, টি সেল, বি সেল, নিউট্রোফিলস, ডেনড্রাইটিক সেল, ইনিট লিম্ফয়েড সেল, মাস্ট সেল, ইউসিনোফিলস, বাসোফিলস। যে মাস্ট সেল, এটি আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন বিভিন্ন রকম অ্যালার্জি তৈরি করে, চোখ লাল হয়ে যায়, শরীরে তাপ সৃষ্টি করে। তো এগুলো ইমিউনিটি সেল, এগুলি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। আমি তো শুধু আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম কিভাবে কাজ করে তার মৌলিক বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন জানবো যে কিভাবে বুঝবো যে আমাদের শরীরে রোগ প্রতিরোধী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এখন সেই বিষয়টা জানা যাক। যে সমস্যাগুলো দেখা দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধী ক্ষমতা দুর্বল হয়ে গেছে। প্রথম সমস্যাটি হচ্ছে ঘন ঘন সংক্রমিত হওয়া। চিকিৎসা বিজ্ঞানে বলছে যে প্রাপ্তবয়স্করা সাধারণত বছরে 2 থেকে 3 বার সাধারণ সর্দিতে ভুগতে পারেন, তবে যাদের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের ক্ষেত্রে প্রায় সারা বছর জুড়েই দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে দীর্ঘস্থায়ী সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের মতে প্রায় 70 থেকে 75% রোগ প্রতিরোধ ব্যবস্থা হজমের সাথে সম্পর্কযুক্ত, তাই সঠিক খাবার না খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস, ডায়রিয়া দেখা দিতে পারে ঘন ঘন। তৃতীয় সমস্যাটি হচ্ছে পেশিতে ব্যথা। শরীরের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে আপনি রক্তনালীতে প্রদাহ, ভ্যাসকোলাইটিসের সমস্যায় ভুগতে পারেন, এতে করে পেশিতে ব্যথা হবে। চতুর্থ সমস্যাটি হচ্ছে অবসাদ। রাতে পর্যাপ্ত ঘুম হলেও অনেকের খুব শরীর দুর্বল লাগে সারাদিন। বলা যায় যে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্যই আপনার সারাদিন ঘুম ঘুম ভাব বজায় থাকে। এতে করে শরীর ক্লান্ত হবে, ধীরে ধীরে আপনার মন মেজাজও ভালো থাকবে না। পঞ্চম সমস্যাটি হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। অনেকেই খুব সাধারণ ব্যাপারে সারাক্ষণ দুশ্চিন্তা করতে থাকেন। আপনার যদি যে কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয় তবে তা ভালো লক্ষণ নয়, এটা জেনে রাখুন, কারণ দীর্ঘদিন ধরে এমন হতে থাকলে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর এর প্রভাব পড়বে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং অপরকে জানানোর জন্য শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।